সুজলা সুফলা, শস্য শ্যামলিমায় ভরা, নদীনালা খাল বিল ঘেরা বাংলাদেশ। এই বাংলাদেশের উত্তর প্রান্তে করতোয়া নদীর পাড়ে গড়ে উঠেছে প্রত্নতত্ত্বরাজিতে ভরপুর এক প্রাচীন জনপদ। এই প্রাচীন জনপদের নাম পুণ্ডনগর। করতোয়া নদীর বাঁকে বাঁকে মহাস্থানগড়ের বিস্তৃত মাঠে ছড়িয়ে রয়েছে প্রত্নতত্ত্বের ধ্বংসাবশেষ। এই ঐতিহাসিক স্থানের আধুনিক নাম বগুড়া। ইতিহাস আর ঐতিহ্যের চারণভূমি এই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি একটি গ্রামের নাম। এই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1936 সালের 19শে জানুয়ারি মা বাবার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার বাবার নাম মনসুর রহমান, মায়ের নাম জাহানারা খাতুন। মা বাবার 5 ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় সন্তান। জিয়াউর রহমান দেখতে ছিলেন শ্যামল বাংলার প্রাকৃতিক রূপ বর্ণের সাথে সাদৃশ্যপূর্ণ। বাবা মা আত্মীয় স্বজন জিয়াউর রহমানকে ছোটবেলায় আদর করে ডাকতেন কমল নামে। কমল অর্থ পদ্ম। পদ্ম ফুলের মতোই অমল ধবল সৌরভে গৌরবে বিকশিত হবে এই প্রত্যাশাই ছিল পরিবার পরিজনের। আমি গর্বিত একজন মানুষ, এই জন্য আমার এই ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো মানুষ এই ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন। আমরা অত্যন্ত গর্বিত। আমার স্মৃতিতে জিয়াউর রহমান বগুড়া জেলা স্কুলে উনি আসছিলেন, অ্যাসেম্বলিতে সবার সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন এবং আমিও সেই সুযোগ পেয়েছিলাম ওনার সঙ্গে একটা হ্যান্ডশেক করার, এবং এলাকার মানুষ ওনাকে ব্যাপকভাবে স্মরণ করে। ওনার নেতৃত্ব, ওনার অনেস্টি, ওনার কোয়ালিটি, ওনার নেতৃত্ব দেওয়ার মতো সাহস, ওনার এই বাংলাদেশের দুর্দিনে উনি যে ভূমিকা রেখেছেন, এই ভূমিকার জন্য বাংলাদেশের সমস্ত মানুষের মতো আমাদের এলাকার মানুষ অত্যন্ত গর্বিত ওনার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এলাকার সবুজ বিপ্লবের জন্য প্রথমে খাল খনন শুরু করেন। আমাদের গাবতলীতে সহ বগুড়ায় 2-3টা খাল খনন করছে এবং একটা নতুন দিগন্তের সূচনা করেছিলেন, কৃষি বিপ্লব ঘটাইছিলেন। এই জন্য আমরা তার প্রতি গর্বিত। তার এই স্মৃতিগুলো, তার এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করা, সবকিছু মিলেই ভালো লাগে তাকে। বাগবাড়ি গ্রামটি তরুবীথি পত্রপল্লবে বাগবাগিচা ভরপুর। ছায়া ঢাকা পাখি ডাকা সবুজের সমারোহ এই শান্ত শীতল প্রকৃতির মাঝে বেড়ে ওঠেন জিয়াউর রহমান। প্রকৃতির মতোই তিনি হয়ে ওঠেন ধীর শান্ত বিশাল মনের অধিকারী। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে সবুজ শ্যামল ফসলের মাঠ পেরিয়ে ভোরে শিশির ভেজা ঘাসে পা ভিজিয়ে পথ চলতেন জিয়াউর রহমান। গ্রামের প্রকৃতি তাকে মুগ্ধ করেছিল। বাগবাড়ির গাছগাছালি, তরুলতা, পাখির কলকাকলি, নদীর করতান জিয়াউর রহমানের মনে তুলেছিল হিন্দোল। আমি 1959 সন থেকে এই বাড়িতে দেখাশোনা করি। জিয়াউর রহমান সাহেব একবার প্রোগ্রাম করলো, এই বাগবাড়িতে আসার জন্য প্রোগ্রাম করলো। তখন আমাকে বললো যে এই ঘরের একটা ধাপ উঠতে একটু কষ্ট হয়, একটা ধাপ বানালো। আমি খায়রুল মিস্ত্রি ডাকে নিয়ে এসে একটা ধাপ বানিয়ে দিলাম। আলোচনার সাপেক্ষে গ্রামের লোকজন, তারপরে দলের লোকজন এসে ওনার সামনে খাড়া হলো। ওই সাংবাদিকরা ছবি তুলে নিয়ে তখন বলল যে আমাকে বললো তোমাকে কিসের সমস্যা। আমরা বললাম যে আমাকে তো অনেক সমস্যা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ এগুলো তো দরকার। তো বললে সব হবে। তখন বলে তোমরা মাছের চাষ করো, গাছ লাগাও, গাছের চারা লাগাও, গরুর ফার্ম করো, এইসব সাজেশন আমাকে দিল। আমার বাড়ি বাগবাড়িতে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনি আমার চাচা শ্বশুর হন। আমার 78-এর জুনে বিয়ে হয়। তারপরে উনি নভেম্বর ডিসেম্বরের দিকে মনে হয় এখানে আসছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গাড়িতে আসলেন, একটা সবুজ জিপে আসলেন। আমি তখন ওই বিল্ডিংয়ে তাকাই, উপরে ছাদে ছিলাম। ছাদে থেকে আমি দাঁড়ায় থেকে দেখতেছিলাম। উনি তখন ওই জিপ থেকে নামার পরে আমাকে হাতটা উপরে উঠাইয়ে টাটা দিল আর কি। উনি যে দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার ভিতরে কোনো রকম হিংসা বা কোনো বিদেশ কিছু ছিল না। ওনাকে ফার্স্ট ওই সময়ই দেখছি। তারপরে উনি এই যে এই পাশে গেট ছিল, এখান থেকে এই দিক দিয়ে ভিতরে আসলো। আমার হাজব্যান্ডরা আসলো তখন। তারপরে আমি তো তখন নতুন বউ, আমি তখন ভিতরে আসি নাই। ওখানে যখন প্লেনে ওঠেন তখন আমার হাজব্যান্ড ওনাকে জিজ্ঞাসা করছিল, চাচা আপনি আসবেন না? যে বলছিল যে
জি আসবো, আমি এখান থেকে চট্টগ্রামে যাব, ওখান থেকে ফিরে 7 দিন পরে এসে আমি এখানে বাড়ির একটা প্ল্যান তৈরি করব। তারপরে উনি তো এখান থেকে চলে গেলেন, আর তো ফিরলেন না। মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ। তার কর্মস্থল ছিল কলকাতায়। ছেলেদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে গ্রামের বাড়ি থেকে সপরিবারে চলে যান কলকাতায়। সেখানে গিয়ে জিয়াউর রহমানকে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি করে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মনসুর রহমান নিরাপত্তার জন্য পরিবার পরিজন পাঠিয়ে দেন তার নিজ গ্রাম বাগবাড়িতে। এই সময় বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতে থাকেন জিয়াউর রহমান। আমাদের এই বাগবাড়ি গ্রামের কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার এই বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৈশবে তিনি লেখাপড়া করেছেন। সেই স্কুলের শিক্ষক হিসেবে আমি নিজেকে গর্ববোধ করছি। দেশ বিভাগের সময় 2য় শ্রেণী এবং 3য় শ্রেণীতে এই বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে। আমিও একজন এই বিদ্যালয়ের ছাত্র, তাই আমি নিজেকে গর্ববোধ করছি। আমি এখানে যখন 2002 সালে স্কুলে প্রথম যোগদান করি, আমি অন্য জেলা থেকে এই জেলায় আগত। তখন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন। এখানে উনি 2য় এবং 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। আমি এই বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতা এবং শিক্ষাদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। 1947 সালের 14 আগস্ট দেশ বিভাগের পর মনসুর রহমান পরিবার পরিজন নিয়ে চলে যান করাচিতে। সেখানে গিয়ে করাচি একাডেমি স্কুলে ভর্তি করে দেন জিয়াউর রহমানকে। এই স্কুলে নিয়মিতভাবে লেখাপড়া করে 1952 সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন তিনি। 1953 সালে করাচি ডিজে কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করতে থাকেন। করাচিতে এসে তিনি দেখতে পেলেন বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণ। এসব কারণে তার মনে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জিয়াউর রহমানের মনে প্রাণে ছিল অসীম দেশপ্রেম। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত হলেও পশ্চিম পাকিস্তানিদের দুঃশাসনের জাঁতাকলে নিমজ্জিত হয়ে পড়ে পূর্ব বাংলা। তিনি মনে মনে ভাবতে থাকেন কিভাবে দেশকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করা যায়। তার বুকের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 1953 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। দীর্ঘ 2 বছর কঠোর প্রশিক্ষণ শেষে 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট পদে তিনি কমিশন প্রাপ্ত হন। সেনাবাহিনীতে যোগদান করে কঠোর প্রশিক্ষণ নিয়ে একজন সুদক্ষ ছত্রি সেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন। করাচিতে 2 বছর কর্মরত থাকার পর 1957 সালে জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে সুদক্ষ সুনিপুণভাবে কাজ করেন। গোয়েন্দা বিভাগে কর্মরত থাকা অবস্থায় 1960 সালে দিনাজপুর শহরে খালেদা বেগমের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি সুখী দাম্পত্য জীবনে 2 ছেলে সন্তান লাভ করেন। বড় ছেলের নাম তারেক রহমান পিনু, ছোট ছেলের নাম আরাফাত রহমান কোকো। জিয়াউর রহমান ব্যক্তি জীবনে ছিলেন নম্র, ভদ্র, মার্জিত, মিতব্যয়ী। তিনি কর্মজীবনে ছিলেন আদর্শ নিষ্ঠাবান, তেমনিভাবে সাংসারিক জীবনেও ছিলেন দায়িত্ববান। তিনি তার সততা আদর্শে সুখী সুন্দর সংসার গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমানের আদর্শ নৈতিক চরিত্রের প্রতিফলন ঘটেছে তার স্ত্রী খালেদা বেগমের জীবনে। তিনি মনে প্রাণে ধারণ করেছেন জিয়াউর রহমানের নীতি আদর্শ। সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংসার জীবনকে করেছিলেন সুন্দর, সুখময়। একজন গৃহবধূ থেকে হয়েছেন আপসীন নেত্রী। জিয়াউর রহমান ছিলেন দক্ষ, বিচক্ষণ, সাহসী, প্রশিক্ষিত একজন সেনা কর্মকর্তা। সেই লক্ষ্যে 1966 সালে তাকে পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সততা, দক্ষতা, নিষ্ঠার জন্য তাকে 1969 সালে মেজর পদে পদোন্নতি দেওয়া হয়। মেজর পদে পদোন্নতি পেয়ে তিনি জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বপ্রাপ্ত হন। তার আদর্শ, সাহসিকতা, কর্মোদ্যম সেনাবাহিনীর সর্বস্তরে ছড়িয়ে পড়ে। দিনে দিনে তিনি সবার মাঝে আস্থাভাজন হয়ে ওঠেন। 1971 সালের 25শে মার্চ ভয়াল কাল রাত অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি সামরিক জান্তা সরকার ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্মমভাবে নৃশংস হত্যাকাণ্ড শুরু করে। পাকিস্তানি বাহিনীর বর্বর পৈশাচিক নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান জিয়াউর রহমান। বিদ্রোহ ঘোষণা করে হাতে তুলে নেন অস্ত্র।
শুধু তাই নয়, বাঙালি জাতি যখন স্বজন হারানোর বেদনায় শোকাভিভূত হয়ে কিংকর্তব্য বিমূঢ়, ঠিক সেই সময় জিয়াউর রহমান জীবন বাজি রেখে সাহসিকতার সঙ্গে কালুরঘাটস্থ বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন স্বাধীনতা। I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. জিয়াউর রহমানের ঔদাত্ত কণ্ঠ ইথারে ইথারে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিধ্বনিত হতে থাকে। জেগে ওঠে সমগ্র বাঙালি, রুখে দাঁড়ায় হানাদার বাহিনীর বিরুদ্ধে। পথে ঘাটে শহরে বন্দরে গড়ে তোলে প্রতিবাদ, প্রতিরোধ, হাতে তুলে নেয় হাতিয়ার। শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর মেজর পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন একজন সাহসী, সুদক্ষ, রণকৌশলী সমরনায়ক। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সম্মুখ সারিতে থেকে রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। প্রথম, দ্বিতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্স গঠিত হয়। জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে থাকেন। শত্রু সৈন্য জেড ফোর্সের নাম শুনে আতঙ্কিত হয়ে উঠত। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে স্বাধীনতা যুদ্ধের সাহসিকতা ও বীরত্বের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। এরপর জিয়াউর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর 44তম ব্রিগেডের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কর্মদক্ষতার জন্য 1972 সালের জুন মাসে তিনি কর্নেল পদে পদোন্নতি লাভ করেন। তাকে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত করা হয়। 1973 সালের মাঝামাঝি সময়ে তিনি ব্রিগেডিয়ার পদে উন্নীত হন। একই বছরের অক্টোবরে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। 1975 সালের 7 নভেম্বর সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হয়। এই সংকটময় পরিস্থিতিতে সিপাহী জনতা এক সারিতে এসে গড়ে তোলে ঐক্য। সিপাহী জনতা সম্মিলিতভাবে জিয়াউর রহমানকে নিয়ে আসে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 1976 সালের 19 নভেম্বর তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ পদে নিযুক্ত করা হয়। 1977 সালের 21 এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট হিসাবে অধিষ্ঠিত হন। বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম আমাদের শুধু মহান স্বাধীনতার ঘোষণা দেন নাই, তিনি সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার, এবং তার নেতৃত্বেই মুক্ত স্বাধীন অঞ্চলে বাংলাদেশের বেসামরিক সরকার প্রতিষ্ঠা হয়েছিল। রৌমারী, চিলমারী, রাজীবপুর এইসব এলাকা নিয়ে তিনি সম্মুখ সমরে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন সৈনিকদের সাথে থেকে। তিনি খাদ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেন। তিনি স্বেচ্ছাশ্রমে খাল কাটা কর্মসূচি গ্রহণ করেন। কৃষকদের তিনি উদ্দীপ্ত করেন যাতে ফসল উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়। তিনি এটাও দেখেন যে গ্রামের মানুষকে, এদেশের সাধারণ জনগণকে ক্ষমতায়ন করার জন্য তিনি গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। তিনি কৃষি সমবায়ের উদ্যোগ নিয়েছিলেন, গ্রাম সমবায়, এবং সেজন্য প্রায় 50,000 সমবায়ীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বন্দর শিল্প চালুর পাশাপাশি ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে তোলার ব্যাপারে জনগণকে উৎসাহিত করলেন এবং অসংখ্য ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে উঠল। তিনি অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিলেন। তিনি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন গঠন করলেন। তখন তিনি মধ্যপ্রাচ্যের শাসকদের সঙ্গে তার যে সুসম্পর্ক ছিল, সেটাকে কাজে লাগিয়ে তিনি বৈদেশিক কর্মসংস্থানের উদ্যোগ নিলেন এবং মধ্যপ্রাচ্যের 6টা দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে তিনি বিদেশে কর্মসংস্থানের শুরু করলেন। কৃষির উন্নয়নও তার হাত ধরেই এসেছে, অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের যে প্রধান যা অবকাঠামো সেগুলো তার হাত দিয়ে এসেছে। আজকের দিনে এই সব কিছু মিলিয়ে আমরা তার স্মৃতি স্মরণ করি অত্যন্ত শ্রদ্ধার সাথে। তিনি একদিকে যেমন বাংলাদেশের কৃষক, শ্রমিক,
সাধারণ মানুষ, নারী, শিশু, যুবক, ছাত্র সবার জন্য কাজ করেছেন। একইভাবে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনীকে অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল তার কাছে খুব গুরুত্বপূর্ণ। তার আমলে প্রাইভেট সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণ হয়েছে বহু সেক্টরে। তিনি আইএলও কনভেনশন 144 র্যাটিফাই করে বাংলাদেশে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ করেছিলেন, যেখানে মালিক, শ্রমিক এবং সরকার একসাথে বসে শ্রমিকদের কথা নিয়ে আলোচনা করতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। এই ধরনের সাহসিকতা আমাদেরকে আগামী দিনে পথ দেখাবে বলে আমি মনে করি। জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের রূপকার। জিয়াউর রহমানের উদার গণতান্ত্রিক নীতির ফলে দীর্ঘদিন পর রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়। ফলে রাজনৈতিক বন্ধ্যাত্ব ঘুচিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়। 1978 সালের জুন মাসে তিনি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশের রাজনৈতিক পরিবেশের আলোকে এই বহুদলীয় গণতন্ত্রের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জিয়াউর রহমান সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। তার আদর্শ, চিন্তা চেতনা, দর্শনের রাজনৈতিক রূপ হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অভূতপূর্ব নাম, যিনি আসলেন ধূমকেতুর মতো, দেখলেন, জয় করলেন, আবার চলে গেলেন। এবং ওনার এই যে আসা যাওয়ার যেটুকু সময়, এই সময়ের মধ্যে কিন্তু উনি বাংলাদেশের জন্য একটা ইতিহাস সৃষ্টি করে গেলেন। যিনি দেশপ্রেমে উদ্দীপিত একজন মহিয়ান মানুষ, তিনি যে ঘোষণাটা দিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই যে সাহস, এই অবিশ্বাস্য সাহস, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সেই সময় আর তো কেউ কথা বলতে আসেনি, সেই সময় অসহায় অবস্থায় আর তো কেউ নেমে আসেনি। একজনই এসেছিলেন, তিনি হলেন শহীদ জিয়া। আসলে শহীদ জিয়ার সম্বন্ধে আমরা যতটুকু জানি, শহীদ জিয়া অল্প বয়স থেকেই উনি ছিলেন দেশপ্রেমে উদ্দীপিত একজন মহাপুরুষ, যিনি সকল সময়, এমনকি যখন পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, উনি কিন্তু বাঙালি সেনাদের জন্য, বাঙালি সৈনিকদের জন্য তিনি কিন্তু সবসময় প্রতিবাদ করেছেন এবং তিনি সেখানে খেতাবও পেয়েছেন তার বীর, তার সাহসিকতার জন্য, তার যুদ্ধের অবশ্যম্ভাবী যুদ্ধ জয়ের জন্য। তেমনি শহীদ জিয়া যখন ডাকলেন, আমরা তখন একেবারে তরুণ, আমাদের মনে ওই যে ওনার সম্বন্ধে, ওই যে ওনার ঘোষণা, এই ঘোষণাটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে উদ্দোলিত করেছিল। এবং বাংলাদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ জনগণ যে যেভাবে পড়েছে, তার ডাকে সেদিন ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবেসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার যে দেশপ্রেম এবং দূরদর্শিতা কতদূর ছিল, এটা উপলব্ধি করা যায় তার 19 দফা কর্মসূচি দিয়ে, এটা উপলব্ধি করা যায় তার বিএনপি প্রতিষ্ঠার যে আদর্শ এবং দর্শন দিয়ে, এটা উপলব্ধি করা যায় সমগ্র বাংলাদেশে, এই ভূমণ্ডলে যারা বাস করত, যারা মুক্তিযুদ্ধ করেছে, তার যে 3.5 বছরের যে কর্মকাণ্ড, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই এগিয়ে নিয়ে সেখানে তিনি সুন্দরভাবে দেশকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর বুকে পরিচিত করায় তিনি এই দেশকে, দেশের উন্নয়নে, দেশের বিভিন্ন কর্মসংস্থানে, দেশের শিক্ষা সংস্কারে মানুষের পাশে থেকে উনি মাঠের পর মাঠ উনি হাঁটতেন। গ্রামে যখন যেতেন, গ্রামে গঞ্জে ওনার এখনও পায়ের আওয়াজ পাওয়া যায়। উনি হাঁটতেন, উনি খাল খনন করতেন, উনি বলতেন যে আমার দেশীয় সম্পদ দিয়ে আমরা দেশকে গড়ে তুলব, আমার দেশের সম্পদ হলো আমার সোনার বাংলাদেশ। এবং সেটাই আজকে প্রমাণ হয়েছে, আপনারা দেখেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন। অল্প দিনের মধ্যে সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনের লক্ষ্যে প্রত্যেক ব্রিগেডকে ডিভিশন আকারে সম্প্রসারণ করেন। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীরও সম্প্রসারণ করেন। সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে জিয়াউর রহমান সামরিক বাহিনীর স্টাফ কলেজ, নৌ ও বিমান বাহিনীর একাডেমি স্থাপন করেন। দেশের আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ বাহিনীকেও শক্তিশালী করে গড়ে তোলেন। জিয়াউর রহমান দেশের উন্নয়নের পাশাপাশি
আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। দেশের ভাবমূর্তিকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই লক্ষ্যে তিনি সফর করেছেন যুক্তরাজ্য, চীন, নেপাল, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বেলজিয়াম, সৌদি আরব, তুরস্ক সহ বিভিন্ন দেশ। এছাড়াও তিনি যোগ দিয়েছেন জাতিসংঘ, কমনওয়েলথ সম্মেলনে, ইসলামিক শীর্ষ সম্মেলনে। তার আমলে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই সাথে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তোলেন, যার ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী বাঙালিরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়। জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতির ফলে বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হলে দেশের অর্থনৈতিক, সামরিক, নিরাপত্তার ক্ষেত্র পুনর্গঠিত হয়ে গতিশীলতা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক অঙ্গনে জিয়াউর রহমানের নাম ব্যাপক সুপরিচিতি লাভ করে। মেধা, মনন, দক্ষতা আর আন্তরিকতার ফলে জিয়াউর রহমানের সুপরিচিতি ছিল আকাশ ছোঁয়া। জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ ভোটে জাপানকে হারিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করতে সক্ষম হয়। জিয়াউর রহমান দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সহায়তা বাড়াতে, সম্পর্ক উন্নয়নে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন। সংক্ষেপে সংস্থাটি সার্ক হিসেবে পরিচিত। এই সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের জন্য একটি স্বাধীন, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন। তিনি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন, চীন ও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। তার পররাষ্ট্রনীতির আরেকটি ভিত্তি ছিল মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, এবং সেই জন্য তিনি ওআইসির সঙ্গেও বিশেষ সম্পর্ক গড়ে তোলেন। তার অনুসৃত পররাষ্ট্রনীতির ফলে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ অর্জনের ক্ষেত্রে অনেক সুবিধা পায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেন, সেটা হচ্ছে খাল খনন করা এবং মজে যাওয়া খালগুলোকে সংস্কার করা। এর পাশাপাশি তিনি হাজা মজা পুকুর সংস্কারের কর্মসূচি নিয়েছিলেন। খাল খনন কর্মসূচির একটা ভালো দিক ছিল এই যে বাংলাদেশে ভূ উপরিস্থ সারফেস ওয়াটার বলতে যেটা বোঝায়, সেই সারফেস ওয়াটার সংরক্ষণের ভালো ব্যবস্থা ছিল না। অধিকাংশ খালগুলো মরে যাওয়ায় বা দখল হয়ে যাওয়ায় বা সেখানে পলিভরাট হয়ে যাওয়ায় সেগুলো থেকে পানি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না, এবং তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষকে উদ্বুদ্ধ করে অনেকগুলো খাল খননের ব্যবস্থা করেন। আজকে শহীদ জিয়ার জন্মদিনে আমরা তাকে স্মরণ করব শ্রদ্ধায়, ভালোবাসায়, এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জিয়াউর রহমানের নাম এদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। শুধু তাই নয়, জিয়াউর রহমান বাংলাদেশকে একটা পরিচিতি দিয়ে গেছেন। সেই পরিচিতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। নারীদের মর্যাদার লক্ষ্যে তিনি 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন। নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা গঠনেও জিয়াউর রহমানের বিশেষ অবদান রয়েছে। জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল যুব সমাজের উন্নয়ন এবং তাদের উৎপাদনমুখী কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সাধন করা। সেই লক্ষ্যে তিনি 1978 সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে একটি নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। 1981 সালে প্রতিষ্ঠা করেন যুব উন্নয়ন অধিদপ্তর। 1981 সালে 3রা এপ্রিল প্রতিষ্ঠা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। কৃষি প্রধান দেশ বাংলাদেশ। কৃষি ও কৃষকের উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছিলেন জিয়াউর রহমান। কৃষি প্রধান বাংলাদেশে অন্যতম সমস্যা ছিল ফসলের মৌসুমে পানির অভাব। 1979 সালের ডিসেম্বরে কৃষিকাজের উন্নয়নের লক্ষ্যে জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেন। এই খাল খনন কর্মসূচি বাস্তবায়নে উলসি যদুনাথপুর থেকে তিনি স্বেচ্ছাশ্রমে শুরু করেন খাল খনন কর্মসূচি। জিয়াউর রহমান খাল খনন করে ফসল উৎপাদনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা গ্রহণ করেন। জিয়াউর রহমানের কার্যকর পদক্ষেপের ফলেই দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়।
ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ বিদেশে খাদ্য রপ্তানি করে এক যুগান্তর ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়। গ্রামের মানুষকে উৎপাদন আর উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে গঠন করেছিলেন গ্রাম সরকার। নিরক্ষরতা জাতির অগ্রগতির অন্তরায়। জিয়াউর রহমান নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই লক্ষ্যে 1980 সালের 21শে ফেব্রুয়ারিতে গোপালগঞ্জের সাতপাড় গ্রাম থেকে নিরক্ষরতা দূরীকরণ অভিযান শুরু করেন। জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে আলোচনার পদ্ধতি চালু করেন তিনি। জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, তাই তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে গণতন্ত্রের প্রতি তার বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছিলেন। তিনি সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে মিরপুরে 24 বিঘা জমি বরাদ্দ দিয়েছিলেন। 1979 সালের 17 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন ধর্মানুরাগী। তিনি ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সকল ধর্মের মানুষদের নিজ নিজ ধর্ম পালনের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ব্যবস্থা করেন। শিশুরাই জাতির ভবিষ্যৎ, শিশুরাই গড়ে তুলবে আগামী দিনের সোনার বাংলাদেশ। এই প্রত্যাশায় শিশুদেরকে সুন্দর নাগরিক গড়ে তুলতে জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 1977 সালের 15 জুলাই শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন তিনি। শিশুদের সংস্কৃতির মান বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি প্রতিযোগিতা চালু করেন। এছাড়াও বিভিন্ন দেশে শিশু প্রতিনিধি পাঠানোর ব্যবস্থাও করেছিলেন তিনি। দেশের অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যে শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান। শিল্প কারখানা গড়ে তুলতে তিনি দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান। জিয়াউর রহমান সহজ শর্তে বিনিয়োগকারীদের ঋণ প্রদানের ব্যবস্থা করেন। জিয়াউর রহমান ছিলেন একজন কর্মবীর, একজন সফল রাষ্ট্রপতি। তার হাত ধরেই বাংলাদেশের সার্বিক উন্নয়ন ঘটতে থাকে। রাষ্ট্রপতি হিসাবে তার যে অবদান এটা বলে শেষ করা যাবে না। প্রথমত তার আগে যে সরকার ছিল তারা এই দেশে একদলীয় শাসন কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল। এই বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান তিনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তখন তিনি বহুদলীয় গণতন্ত্রের আবার প্রবর্তন করলেন। তখন মাত্র 4টি সংবাদপত্র ছিল, তিনি উন্মুক্ত করে দিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা তিনি নিশ্চিত করলেন, কথা বলার অধিকার নিশ্চিত করলেন এবং তিনি বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করার চেষ্টায় লিপ্ত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত একজন সৎ মানুষ ছিলেন। তার সততার বহু প্রমাণ রয়েছে। তিনি কোন রকম দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এই কথা তার শত্রুরা কখনো বলেনি। তিনি সৎভাবে জীবনযাপন করেছেন এবং অত্যন্ত ন্যায়নিষ্ঠ ছিলেন। সবচেয়ে বড় কথা হলো যে তিনি মানুষকে, এই দেশের মানুষকে ভালোবেসেছেন। মানুষের কিভাবে জীবনমানের উন্নয়ন করা যায় সেটা তিনি ভেবেছেন এবং সেভাবে উনি পদক্ষেপ গ্রহণ করেছেন, যেটা পরবর্তীতে আমরা তার উত্তরসূরি বেগম খালেদা জিয়ার মধ্যেও দেখতে পাই। অতএব বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশে যখন উন্নয়নের জোয়ার বইতে থাকে, সারা বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত, ঠিক এমন সময় স্বাধীন বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমানকে নিয়ে চলতে থাকে দেশি বিদেশি ষড়যন্ত্র। 1981 সালের 29 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দরনগরী চট্টগ্রাম সফরে যান। সফরে গিয়ে ওঠেন চট্টগ্রাম সার্কিট হাউসে। কালো পোশাক পরিহিত দুষ্কৃতিকারীরা সার্কিট হাউসের দিকে গুলি ছুটতে ছুটতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শয়নকক্ষের দিকে এগোতে থাকে। প্রচণ্ড গুলির শব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘুম ভেঙে গেলে তিনি ঘটনা জানতে রুম থেকে বের হন। এমন সময় আততায়ীরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1981 সালের 1 জুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ আনা হয় ঢাকায়। প্রিয় রাষ্ট্রপতিকে শেষ বিদায় জানাতে
গ্রাম গ্রামান্তর থেকে ছুটে আসে লক্ষ লক্ষ ছাত্র জনতা। ঢাকা শহর হয়ে ওঠে লোকে লোকারণ্য। শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় ২০ লক্ষ মানুষের উপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, একজন সমরনায়ক, একজন বীর উত্তম, একজন সফল রাষ্ট্রপতি, একজন রাজনীতিবিদ, বহুদলীয় গণতন্ত্রের রূপকার, বাংলাদেশের জাতীয়তাবাদীর প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সার্কের স্বপ্নদ্রষ্টা, কালের শ্রেষ্ঠ সন্তান। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নাম, একটি ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা রয়েছে কবির কবিতায়, মাঝির গানে, নদীর কলতানে, শিল্পীর রং তুলির ক্যানভাসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের পাতায় চির অম্লান, ধ্রুবতারার মতো উজ্জ্বল, চিরভাস্বর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবদন্তির রাখাল রাজার মতো বাংলাদেশের হৃদয়ে কমল হয়ে যুগ যুগান্তর অমর হয়ে থাকবেন এদেশের মানুষের অন্তরে অন্তরে।